তো মর্নিং এভরিওয়ান, তাহলে আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ বিল্ডিং, তাই তো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। বলছি সিকোয়েন্স অফ বিল্ডিং কনস্ট্রাকশনের আমি মানে একটা নোটের মতন নামানো আছে, ঠিক আছে? ওইটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওটা দুটোর ইয়ে মতন করুন, রয়েছে। ওটা তাহলে আমি শেয়ার করছি। না, ওটা আমি দিচ্ছি, কিন্তু ওটাতে একটু ডিটেলস আছে। আমি আগে আমি দিচ্ছি, আগে জিনিসটা দেখে নিই, ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে যেটা আছে সেটা ওদেরকে একটা জেনারেল আইডিয়াটা দেওয়া হোক, দিয়ে তখন ওটার থেকেও আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? হুম 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 হুম। ঠিক আছে, তো চলো ওটাই তো। তাহলে সিকোয়েন্স অফ বিল্ডিং জিনিসটা কি, সিকোয়েন্স অফ কনস্ট্রাকশন অফ বিল্ডিং। প্রথমে তো ইন্ট্রোডাকশন যেটা আছে, ইন্ট্রোডাকশনে বলছে এ বিল্ডিং কনসিস্ট অফ সাবস্ট্রাকচার আর সুপারস্ট্রাকচার। একটা বিল্ডিং সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার নিয়ে গঠিত, ঠিক আছে? সুপারস্ট্রাকচার বলতে আর সাবস্ট্রাকচার কোনটা? সুপারস্ট্রাকচার হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেলের ওপরে যে পার্টটা সেটা হচ্ছে সুপারস্ট্রাকচার, ঠিক আছে? বোঝা গেল? গ্রাউন্ড লেভেল নিচের পার্টটা হচ্ছে সাবস্ট্রাকচার। Foundation, linear walls, floors, and roofs are the main structural components of the building. এই যে বিল্ডিং এর প্রধান যে কাঠামো, প্রধান কাঠামোগুলো কি কি? প্রধান কাঠামোগুলো একটা হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন একদম ভিত যেটা বলে সেটা, ঠিক আছে? তারপর হচ্ছে প্লিনিথ, দেন হচ্ছে ওয়াল, তারপর হচ্ছে ফ্লোর, রুফ। এইগুলো হচ্ছে একটা বিল্ডিং এর ক্ষেত্রে মেইন পার্ট। তো একটা বিল্ডিং এর ক্ষেত্রে পাঁচটা কাঠামো কি কি? পাঁচটি কাঠামো নিয়ে একটি বিল্ডিং তৈরি হয়। তাও নাম্বার ওয়ান হচ্ছে ফাউন্ডেশন, নাম্বার টু হচ্ছে প্লিন্থ, নাম্বার থ্রি হচ্ছে ওয়ালস, নাম্বার ফোর হচ্ছে ফ্লোরস, নাম্বার ফাইভ হচ্ছে রুফস, ঠিক আছে? Each of these components is an essential part of a building. একটা বিল্ডিং এ এই যে পাঁচটা পার্টের নাম বললাম, এই পাঁচটা পার্টের প্রত্যেকটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ and requires due consideration in design and construction for the functional purpose. তাহলে কি প্রয়োজন হলে এদের ডিজাইনে পরিবর্তন করতে হয়, ঠিক আছে? আমাদের এগুলো দরকার, ফাউন্ডেশন, ক্লিনিক, ওয়ালস, ফ্লোর, রুফ, এই পাঁচটা দরকার। প্রয়োজন হলে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি, কিন্তু কোনো একটাকে বাদ দিয়ে বিল্ডিং করা যায় না। ডিজাইন চেঞ্জ করব এবং কনস্ট্রাকশন করব তাদের ফাংশনাল পারফরম্যান্স, কি ধরনের ফাংশন করবে, ঠিক আছে? আমাদের সব জায়গাতে তুমি এরকম ফ্ল্যাট রুফ পাবে না। এই যে তোমরা নর্মালি যে বাসস্থানগুলো দেখছো এগুলো হচ্ছে ফ্ল্যাট রুফ, ঠিক আছে? এই ফ্ল্যাট রুফটা কমন রুফ, বাট এছাড়াও আরো ডিফারেন্ট টাইপ রুফ আছে। কিছু বলছিলেন? না না না, আপনি বলুন, আপনি বলুন। আরো ডিফারেন্ট টাইপের রুফ আছে, সেই রুফগুলো আমরা আলোচনা করব যখন রুফ নিয়ে পড়াশোনা হবে। তাহলে আমরা পরিচয় যেটা করলাম, পরিচয় কি করলাম, যে একটা বিল্ডিং এ দুটো ভাগ থাকে, একটা সাবস্ট্রাকচার, একটা সুপারস্ট্রাকচার। তারপরে কি জানলাম, একটা বিল্ডিং এ পাঁচটা উপাদান আছে, পাঁচটা কাঠামো, পাঁচটা পার্ট আছে, অংশ আছে কি কি? নাম্বার ওয়ান ফাউন্ডেশন, নাম্বার টু হচ্ছে প্লিনিথ,
নাম্বার 3 হচ্ছে ওয়ালস, নাম্বার 4 হচ্ছে ফ্লোরস, নাম্বার 5 হচ্ছে রুফ। ওকে, তারপরে কি জানলাম যে এই পাঁচটাই কিন্তু একে অপরের খুবই গুরুত্বপূর্ণ অংশ, মানে এক বিল্ডিং এ একে অপরের যে মোদ্দা কথা বিল্ডিং এ খুব গুরুত্বপূর্ণ অংশ, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ অংশ এবং এদের প্রয়োজনীয় যে ডিজাইন পরিবর্তনের যদি প্রয়োজন হয় অবশ্যই পরিবর্তন করতে হবে, কিন্তু এদেরকে বাদ দেওয়া যাবে না, এর কোনোটাই বাদ দেওয়া যাবে না। আমি ডিজাইন পরিবর্তন করব, ডিজাইন চেঞ্জ করব, বাট আমি টোটালি রিমুভ করতে পারবো না। আর কি আছে, এদের ফাংশন অনুযায়ী, এদের কাজ অনুযায়ী আমরা কনস্ট্রাকশন করব। ঠিক আছে, তাই এই গেল ইন্ট্রোডাকশন। এবার চলো পার্টস অফ এ বিল্ডিং। বিল্ডিং এর অংশগুলো কি কি? The sectional view of a building shows all constructional details from the foundation level to the top of roof, such as total height and different levels, that is, depth of foundation, plinth level, ground floor level, thickness of walls, window, sill level. তোমাদের জন্য একটু বেটার কোয়ালিটি দেখছি। দেখো তাহলে কি বলছে, দেখো parts of a building, the sectional view of a building shows all constructional details from foundation level to top of roof। ঠিক আছে, একটা সেকশনাল ভিউ, একটা বিল্ডিং কে যদি কাটা হয়, বিল্ডিং এ যদি আড়াআড়ি কাটা হয়, তবে বিল্ডিং এর সব পার্ট গুলো আমি দেখতে পাবো। সেটা হচ্ছে ওই যে কাটাটাকে বলছে সেকশন করা আছে। ঠিক আছে, সেকশন যদি করা হয়, মাঝ বরাবর যদি বিল্ডিংটা কেটে দেওয়া হয়, তাহলে কি হবে, বিল্ডিং এর সবগুলো আমরা দেখতে পাবো। দেখো এখানে বই কি বলছে, the sectional, ভালো করে পড়ো, the sectional view of a building shows all constructional details from the foundation level to top of roof। তাহলে যদি একটা বিল্ডিং এর সেকশনাল ভিউ ভালো করে দেখা যায়, তাহলে তো সমস্ত রকম কনস্ট্রাকশনের ডিটেইলস আমরা দেখতে পাবো, কোথায় কি কনস্ট্রাকশন হয়েছে সব দেখতে পাবো। কোথা থেকে কোথায়, একদম ফাউন্ডেশন থেকে, মাটির নিচ থেকে একদম রূপ পর্যন্ত সব পার্ট গুলো আমরা ভালোভাবে দেখতে পাবো। এখানে উদাহরণ হিসেবে কি দিয়েছে, সাজেস, যেমন ধরো টোটাল হাইট, মোট হাইট কত, মোট উচ্চতা কত, এন্ড ডিফারেন্ট লেভেল, বিভিন্ন অংশগুলো দেখতে পাবো। কি রকম, ডেপথ অফ ফাউন্ডেশন, ফাউন্ডেশনের গভীরতা কত, প্লিনিথ লেভেল, গ্রাউন্ড ফ্লোর লেভেল, থিকনেস অফ ওয়াল, উইন্ডো সিল লেভেল, ফ্লোর টু সিলিং লেভেল। তোমার যেটা আছে উইন্ডো সিল লেভেল বলতো কোনটা বলতো, ফ্লোর থেকে উইন্ডো পর্যন্ত, উইন্ডোর যেটা বটম পোরশন সেটা হচ্ছে উইন্ডো সিল। ঠিক আছে, থিকনেস অফ ওয়াল কোনটা বলতো, ওয়ালের যে থিকনেসটা। ঠিক আছে, এই যে বলে 20 ইঞ্চি, 20 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল, ওটা কি ওয়ালের থিকনেসটা বলে। 20 ইঞ্চি ওয়াল মানে ওর থিকনেস হচ্ছে 20 ইঞ্চি, 10 ইঞ্চি ওয়াল মানে ওর থিকনেস হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল মানে ওর থিকনেসটা হচ্ছে 5 ইঞ্চি। বোঝা গেল? তারপর হচ্ছে ফ্লোর টু সিলিং হাইট, মেঝে থেকে রুফের নিচের অংশ যেটা আমরা সিলিং বলি, এর উচ্চতা, এটাও আমরা জানতে পারি, বুঝতে পারি। উইন্ডো ডোর হাইট, দরজা জানলা উচ্চতা কত সেটা জানি। চাজা লেভেল, রুফ টপ লেভেল, প্যারাপিট লেভেল এন্ড কপি। ভালো, যদি আমি একটা বিল্ডিং এর সেকশন করি, সেকশনটা যদি দেখি, তাহলে আমি বিল্ডিং এ সব কিছু দেখতে পাই, এ টু জেড। এ টু জেড কেন বলছি, কারণ ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা রুফ পর্যন্ত টোটাল সবকিছু দেখতে পাবো। কি দেখতে পাবো, ফাউন্ডেশনের ডেপথ কত, ফাউন্ডেশনের গভীরতা কত, প্লিনিথ লেভেল কতটা, গ্রাউন্ড ফ্লোর লেভেল কতটা আছে, ওয়ালের থিকনেস কতটা, উইন্ডো সিল লেভেল নিচে থেকে কতটা উঁচুতে আমার উইন্ডো বটমটা আছে সেটা দেখতে পাবো। তার সাথে আর কি দেখতে পাবো, ফ্লোর টু সিলিং হাইট,
মেঝে থেকে সিলিং এর উচ্চতা কত আছে সেটা দেখতে পাবো, তার সাথে দেখতে পাবো উইন্ডো আর ডোরের হাইট কত আছে, চাচা লেভেল, রুফটপ লেভেল, প্যারাপিট লেভেল, কপি। এত সব কিছু আমরা জানতে পাবো, এত সব কিছু আমরা দেখতে পাচ্ছি কি সাহায্যে, এই সেকশনটার সাহায্যে। বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ স্যার। চলো এবার সিকোয়েন্স লিস্টেড ফ্রম ফাউন্ডেশন, মানে মানে কি সিকোয়েন্স মানে কি বলে না, সিকোয়েন্স অনুযায়ী সাজাও, মানে পর পর সাজাও, যেটার পর যেটা হওয়া দরকার সেইভাবে সাজাও। তো আমাদের বিল্ডিংটা যে করব, বিল্ডিং একটা সিকোয়েন্স আছে, বিল্ডিং এ একটার পর একটা, আমি ফাউন্ডেশনের পর কখনো আমি রুফকে নিয়ে আসতে পারি না, বা আমি ফাউন্ডেশন পর লিন্টেলকেও নিয়ে আসতে পারি। আমার যেটার পর যেটা হবে সেটাই আমাকে আনতে হবে। চলো আমরা আজকে জেনে নেব যে একটার পর একটা কি হয়, চলো আমরা সব জেনে নিই, ঠিক আছে। দেখো ফাউন্ডেশন সিকোয়েন্স ইজ লিস্টেড, এখানে কি কি সিকোয়েন্স লিস্ট করা হয়েছে, ফাউন্ডেশন, প্লিনিথ কোর্স, সিল, ডোর উইন্ডো, লিন্টেল, ফ্লোরস, রুফ, প্যারাপিট, কপিং, ঠিক আছে। তো প্রথমে দেখো ফাউন্ডেশন, ফাউন্ডেশন কোনটা আমার পরিচয় হলো, আমি এখানে নামগুলো জানলাম 10টা নাম। একটা বিল্ডিং এর যে অংশগুলো দিয়ে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে বা বিল্ডিং হয়েছে তার 10টা নাম আমরা জানলাম। নাম শুরু হয়েছে ফাউন্ডেশন দিয়ে, নাম শেষ হয়েছে আমার কপিং দিয়ে। আমাকে সব জিনিসগুলো সম্বন্ধে আজকে আমরা পরিচিত হব, জানতে হবে, তবেই বুঝতে হবে সিকোয়েন্সটা কি বটে, ঠিক আছে। চল তার নাম্বার 1 হচ্ছে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনে কি বলছে একটু আমরা দেখে, ঠিক আছে। কি বলছে দেখো, ইট ইজ লোয়েস্ট আর্টিফিশিয়াল প্রিপেয়ার্ড পার্ট, সবচেয়ে নিচে কৃত্রিম ভাবে তৈরি একটি অংশ। অবশ্যই এটা তো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, কোনো এটা তো আমরা তো আগের থেকে তৈরি করা ছিল কি, প্রাকৃতিকগত ভাবে আমি তৈরি করেছি কি, আমরা তৈরি করিনি। তাহলে এই জন্য এটাকে বলছে লোয়েস্ট আর্টিফিশিয়াল প্রিপেয়ার পার্ট, সবচেয়ে নিম্নাংশ এবং কৃত্রিম ভাবে তৈরি একটি অংশ, বিলো দা সারফেস অফ সারাউন্ডিং গ্রাউন্ড, যে আশেপাশে যে গ্রাউন্ড আছে, আশেপাশে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড থেকে সারফেসের নিচের অংশ এটা, which is direct contact with substrata and transmit all the loads to substrata। তাহলে এটা ডাইরেক্ট পিসের সাথে কন্টাক্ট করা আছে, এর সাথে কন্টাক্ট আছে, যা লোড আসবে সে কি করবে, ও আশেপাশের মাটিতে লোডটাকে ছড়িয়ে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফাউন্ডেশন। আমার ফাউন্ডেশন যত ভালো হবে আমি উপরে স্ট্রাকচার উপর স্ট্রাকচার আমি বসাতে পারবো, ঠিক আছে। আমার একটা বিল্ডিং করতে গেলে তার ফাউন্ডেশনটা ইম্পর্টেন্ট। এই যে আমরা বুর্জ খলিফা যে তৈরি হয়েছে, তো বুর্জ খলিফা ফাউন্ডেশনটা খুব পাকাপোক্ত হয়েছে বলে বুর্জ খলিফার মধ্যে একটা স্ট্রাকচার আমাদের তৈরি একটা দাঁড়িয়ে আছে, তাই না। আমাদের সিভিল কি করে, সিভিল রোমাঞ্চকর জিনিস তৈরি করে, সিভিল এমন একটা ট্রেড যেটা রোমাঞ্চকর জিনিস তৈরি করে, মানে আমরা তৈরি করতে পারি, পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে সিভিল একমাত্র, সিভিল ছাড়া অন্য কেউ করতে পারে না, সিভিলই পারে। এই যে বুর্জ খলিফা গিফট করেছে, সিভিলই গিফট করেছে আমাদের পৃথিবীকে, চীনের প্রাচীরও সিভিল গিফট করেছে, ঠিক আছে। আরো অনেক আশ্চর্য কনস্ট্রাকশন যেটা সিভিলই গিফট করেছে, অন্য কেউ গিফট করে। তাহলে আমাদের পৃথিবীকে যদি কেউ একমাত্র ভালোভাবে সাজাতে পারে সেটা শুধুমাত্র সিভিলই সাজাতে পারে, তাই না। তো এই জন্য বলছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন যে একটা অংশ যেটা কোথায় থাকে, একদম লোয়েস্ট পার্ট, কোথায় থাকে, মাটির নিচে থাকে। আশেপাশে যে গ্রাউন্ড তার সাপেক্ষে মাটির নিচে এটি অবস্থিত, এবং এটা কি করে, এটা উপরে যা লোড আছে সব লোডটা ও কি করে তার আশেপাশের মাটিতে ছড়িয়ে দেয়, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, প্লিনিথ কি বলছে একটু শুনে নি। প্লিনিথ বলছে ইট ইজ মিডিল অফ দ্য স্ট্রাকচার, এটা স্ট্রাকচার এটা মধ্যকার অংশ, ঠিক আছে, এবাভ দ্য সারফেস অফ দ্য সারাউন্ডিং
ground up to the surface of the floor. তাহলে প্লিনিথ এরিয়া কোনটাকে বলছে? দেখো ভালো করে শুনো, প্লিনিথ এরিয়া কোন? ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন কোনটা বলছে? আমার আশেপাশে যে সারাউন্ডিং যে গ্রাউন্ড আছে তার নিচের পোর্শনটা হচ্ছে ফাউন্ডেশন। আশেপাশে যে সারাউন্ডেড যে গ্রাউন্ড আছে সেই সারাউন্ডেড গ্রাউন্ড থেকে আমার ফ্লোর যে হচ্ছে ফ্লোরের সারফেস এরিয়া পর্যন্ত যেটা সেটা হচ্ছে প্লিনিথ। ঠিক আছে, তাহলে আমাদের কি করে, আমাদের ফ্লোরটা কি করে, মেঝেটা কি করে, আশেপাশের যে সারফেস তার থেকে উঁচুতে করে। তো আশেপাশের সারফেস থেকে ওই যে উঁচু পয়েন্ট যে অংশটা আমার ফ্লোরটা অবস্থিত সেই অংশটুকু হচ্ছে আমার প্লিনিথ। আমি প্লিনিথ কোনটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, ইমিডিয়েটলি অ্যাবাভ দ্য গ্রাউন্ড, সেটা বললাম তোমাদেরকে। এবার নেক্সট হচ্ছে প্লিনিথ কোর্স। তাহলে কি হচ্ছে প্লিনিথ কোর্স কোনটা সেটা একটু দেখে নি। ঠিক আছে, প্লিনিথ কোর্স কি বলছে চলো দেখো কি বলছে। ইট ইজ টপ মোস্ট কোর্স এট দ্য প্লিনিথ লেভেল হুইচ is finished flush with surface of ground. ঠিক আছে, এটা প্লিনিথ লেভেল। তো আমি প্লিনিথ কি জানলাম, প্লিনিথ কোনটা বললাম, দেখো উপরে দেওয়া আছে প্লিনিথ কোনটা বলছে যে এই যে সারাউন্ডিং যে গ্রাউন্ড আছে সারাউন্ডিং গ্রাউন্ডে দেখো বলছে অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য সারাউন্ডিং গ্রাউন্ড, আশেপাশে যে গ্রাউন্ড আছে তার থেকে তার উপরিতল, তার সারফেস মানে কি উপরিতল থেকে, একদম সারফেস মানে উপরিতল থেকে কোথায় বলছে সারফেস অফ দা ফ্লোর, ফ্লোরে মেঝের উপরিতল পর্যন্ত ডিসটেন্সটাকে বলছে প্লিনিথ বা প্লিনিথ কোর্স কোনটা। প্লিনিথ কোর্স হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলের যে সারফেস যেখানে ফ্লাশ থাকে, ফিনিশিং ফ্লাশ মানে সেটা মেঝে যেটা থাকে, মেঝে একদম উপরে, মেঝে যে একদম উপরের স্তরটা, সে উপরের স্তরটাকে বলছে প্লিনিথ কোর্স। মেঝে উপরের যে স্তর গ্রাউন্ড লেভেল যে সারফেসে সেটা হচ্ছে প্লিনিথ কোর্স। ঠিক আছে, আশা করি এটাও আমরা, আশা করি নয় এটাও আমরা বুঝতে পেরে গেছি। ঠিক আছে, তাহলে বলো আমরা এখনো পর্যন্ত তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, ফাউন্ডেশন, প্লিনিথ আর প্লিনিথ কোর্স। এই তিনটে সম্বন্ধে কোনো কিছু কনফিউশন আছে কিনা একটু জানাও। স্যার প্লিনিথ কোর্সটা একটু বলুন। প্লিনিথ কোর্স কি বললাম, কেউ একজন বলো কি বললাম প্লিনিথ কোর্সটা। প্লিনিথ কোর্সটা কি বললাম দীপ্তি? হ্যাঁ স্যার। প্লিনিথ কোর্সটা কি বললাম? স্যার ওইটা মানে স্যার মেঝেটা গ্রাউন্ড ফ্লোরে। শুধু কি তাই? বিপদারণ বিপদারণ সারফেস গ্রাউন্ডের মেজর অংশ, বলো। সারফেস গ্রাউন্ডের মেজর অংশটা অচিন্ত, অচিন্ত হ্যাঁ স্যার। হ্যাঁ, প্লিনিথ কোর্সটা কি বললাম বলো। অডিওটা অফ করে দিয়েছো। অচিন্ত প্লিনিথ কোর্সটা কি বললাম বলো। কাঞ্চন মান্ডি, কাঞ্চন নন্দী, হ্যাঁ স্যার।
ক্লিনিক কোর্সটা কি বললাম? শুনোনি তোমরা? তোমরা ওই ভিডিও ক্লাসে আছো কিন্তু মন দিয়ে শুনছো না। দীনবন্ধু, হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিনিক কোর্সটা কি বললাম বলো? স্যার ক্লিনিক কোর্সটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের উপরের অংশ, যেটা মেঝের অংশটা, মেঝের উপরের অংশটাকে প্লিন্থ কোর্স বলা হচ্ছে। এটা স্যার একটু বললে আর একটু ভালো হয়, ঠিকঠাক স্যার বুঝতে পারিনি। সুশোভন, স্যার মেঝের উপরের স্তরটাকে প্লিনিথ কোর্স বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। মেঝের একদম উপরে যে কোর্সটা আছে সেটা হচ্ছে প্রিমিয়ার কোর্স। এখানে খুবই সহজভাবে বলা লেখা আছে, খুবই সহজভাবে মানে বলা হচ্ছে। তা সত্ত্বেও তোমাদের যদি কনসেন্ট্রেট, যদি এই সামান্য যদি কনসেন্ট্রেট যদি প্রবলেম হয়, তাহলে তো আর মনে সিভিল নিয়ে পড়ার দরকারই নেই। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছ জিনিসগুলো। অনলাইন ক্লাস হচ্ছে বলে জিনিসটা মিসইউজ করো না, খুবই খারাপ জায়গায় চলে যাবে কিন্তু। ওকে, এবার হচ্ছে সিল। সিলটা কি বলছে? It is horizontal member of comprising concrete, stone or wood to give support to the vertical member of wooden window. It helps in saving rainwater from the face of wall. ওয়ালের ফেস থেকে এটা কি করে? ওয়াটার ওয়ালের ফেস থেকে কি করে সেট হিসেবে প্রোটেক্ট করে। ঠিক আছে, আচ্ছা সিল বলতে যেটা এখানে বোঝানো হয়েছে, আমার হয়তো একটু মিসকমিউনিকেশন হয়েছে। সিল বলতে যেটা প্রজেকশন হিসেবে বেরিয়ে থাকে, এটা কংক্রিটের প্রজেকশন হিসেবে বেরিয়ে থাকে জানলার ঠিক ওপরে, সেটা বলছে সিল। ওকে, একটু আমার মিসকমিউনিকেশন হয়েছে। জানলার উপর থেকে যে প্রজেকশন হিসেবে বেরিয়ে থাকে সেটাই হচ্ছে সিল। এটা কি করে? এটা সেটিং হিসেবে কাজে লাগাতে হবে, কারণ যে সিলটা ভার্টিক্যালি, যেটা একটা হরাইজন্টাল একটা পার্ট থাকে, এটা হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো থাকে, নইলে স্ট্রেট ভাবেও থাকে। সিলটা যে যেমন ভাবে ওটা করে। ঠিক আছে, আমার যদি মানে সেটা অবশ্য ওয়েদারের উপর একটা প্রভাব থাকে, ওয়েদার অনুযায়ী করা হয়, আবার অনেক জায়গাতে সিল দেওয়া হয় না। ঠিক আছে, অনেক জায়গাতে উইন্ডোর উপরে সিল দেওয়া হয় না। নেক্সট হচ্ছে ডোর এন্ড উইন্ডো। ডোর এন্ড উইন্ডো যেটা বলছে, ডোর ইজ এ ফ্রেমওয়ার্ক অফ উড, স্টিল, গ্লাস। দরজা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা স্ট্রাকচার পিসে, ওটা কাঠেরও হতে পারে, স্টিলের হতে পারে, আবার কাঁচেরও হতে পারে। The purpose of door to give access to the user of structure and free movement into and outside the structure. বলছে এই দরজা কাজটা কি? আমরা যারা ব্যবহার করবে তারা কিভাবে ফ্রি ভাবে মুভ করতে পারবে, ভেতর থেকে স্ট্রাকচার, ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে ফ্রি ভাবে মুভ করতে পারবে। তার ডোর প্রোভাইড এ গুড ভেন্টিলেশন। দরজা কি করে? ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা করে দেয়। উইন্ডোজ আর কনস্ট্রাক্টেড ফর প্রোভাইডিং লাইট and ventilation in building. বিল্ডিং এ লাইট পারাপার এবং হাওয়া পারাপারের জন্য খুব ভালোভাবে কাজ করে। কি বললাম ডোর উইন্ডোর ব্যাপারে অচিন্ত? অচিন্ত
সচিন তো তুমি ক্লাসে আছো, নইলে তোকে অ্যাবসেন্ট করে দেবো আর রিমুভ করে দেবো ক্লাস থেকে। অচিন্ত সিং। হ্যাঁ স্যার। কি বললাম? ডোর উইন্ডো ব্যাপারে কি বললাম বলো? স্যার আমি একটু বাইরে দিয়েছিলাম। সে তো বুঝতেই পারছি, তুমি লাইনে থেকে। নেক্সট সৌরভ বলো। ডোর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। সে ডোর আবার উড, স্টিল এবং গ্লাসের হতে পারে, আর এটা ফ্রি ভাবে মুভ করা যায়। আর বিল্ডিং এ হাওয়া পারাপার কিংবা কনস্ট্রাকশন লাইট পারাপার হিসেবে কাজ করে। দীনবন্ধু কি বললাম ভালোভাবে বলো। স্যার এটা হচ্ছে লোহা কিংবা স্টিল, কাঠ এবং গ্লাসের হয়ে থাকে। এটা স্যার একটু বললে ভালো হতো। তুমি শুনছোই না, তুমি ক্লাস করছো না, ঠিক আছে? যেভাবে বলা আছে তারপরে একটু বললে ভালো। তুমি ক্লাসে লাইনে আছো, জাস্ট কিন্তু শুনছো না। না নেক্সট স্যার, শুনছি। সুশোভন। স্যার এটা হচ্ছে কাঠ, স্টিল, গ্লাস এগুলো দিয়ে তৈরি করা হয়। এটা হাওয়া বাতাস পারাপারের ক্ষেত্রে কাজে লাগে। আর বলতে পারছি। যারা একটু মন দিয়ে শুনবে তারাই বলতে পারবে। দীপ্তি। যারা একদম শুনে তার কিছুই বলতে পারবে। দীপ্তি। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বললাম? ডোর উইন্ডো। তো ওই তো স্টিল, কাঠ আর গ্লাস দিয়ে তৈরি হয়, আর বিল্ডিং এর মধ্যে হাওয়া বাতাস আলো পারাপার কাজে লাগে। আচ্ছা, আর উইন্ডো কি জন্য কনস্ট্রাকশন করা হয়? স্যার তো হাওয়া বাতাস আলো। আচ্ছা, হাওয়া বাতাস কি একই না আলাদা? সরি। কাঞ্চন। কাঞ্চন নন্দী। কাঞ্চন নন্দী। কাঞ্চন নন্দী। ঠিক আছে, কাঞ্চন নন্দী। ডোর কাঠ, স্টিল, গ্লাস দিয়ে তৈরি হয়। ফ্রি মুভমেন্টের কাজে হ্যাঁ বলো। গুড ভ্যান ফ্রি মুভমেন্টের ভেতরের সাইডে কাজে লাগে, ভেতর আর বাইরে। ঠিক আছে, আমি আরো একবার বলছি, আবার আমি করবো এখন। The door is a framework of wood, steel, glass. ডোর হচ্ছে কাঠ, স্টিল এবং কাঁচের তৈরি একটা কাঠামো বা একটা স্ট্রাকচার। পারপাস অফ ডোর, ডোরের পারপাস কি জন্য দরজা ব্যবহার করা হচ্ছে? The purpose of door to give access to the user of the structure and free movement. প্রথমে কি বলছে? The purpose of door to give access to the user of the structure এর মধ্যে যা থাকে, বিল্ডিং এর মধ্যে যা থাকে, তারা যাতে ভালোভাবে অ্যাক্সেস করতে, মানে যাওয়া আসা করতে, দরজাতে যাওয়া আসা করতে পারে।
তারপর and free movement into and outside the structure, স্ট্রাকচারের বাইরে বা ভেতরে ফ্রি ভাবে যাওয়া আসা করার জন্য এটা কাজে লাগে। নেক্সট কি, the door provide a good ventilation, একটা মানে একটা ভালো ভেন্টিলেশন দিয়ে থাকে, পরিষেবা, ভালো ভেন্টিলেশনের পরিষেবা দিয়ে থাকে। নেক্সট কি, উইন্ডোজ আর কনস্ট্রাক্টেড ফর প্রোভাইডিং লাইট, উইন্ডো কিসের জন্য কনস্ট্রাক্টেড হয়, আলো এবং প্রোভাইডিং লাইট এন্ড ভেন্টিলেশন ইন দ্য বিল্ডিং, বিল্ডিং এ বা বাড়ির ভালো ভেন্টিলেশনের জন্য বা লাইটের জন্য আমরা উইন্ডো কনস্ট্রাকশন করে থাকি। অচিন্ত বলো কি বললাম আমি? হ্যাঁ স্যার, বললাম বলো। হ্যাঁ ওয়াল স্টিল গ্লাসের দিয়ে যেটা মানে দরজাটা যেটা বানানো হচ্ছে মানে ওটা কাচের দিয়ে, আর যেটা বিল্ডিং তৈরির সময় যেটা হাওয়া বাতাসের জন্য যেটা লাইট যেটা দেওয়া আছে মানে লাইটের জন্য ওটা মানে আসা যেতে পারে আর কি। মানে আর কি বলো, তুমি এক একটা সেন্টেন্স ধরো আর বলো। প্রথমে বললাম ডোর ইজ এ ফ্রেমওয়ার্ক অফ উড স্টিল গ্লাস, এটা স্যার কি বলবো আমি? এটা মানেটা বলো। ডোর ইজ এ ফ্রেমওয়ার্ক অফ উড স্টিল গ্লাস, মানেটা বলো। ডোরের ফ্রেমগুলো উড মানে কাঠের, স্টিলের এবং গ্লাসেরও হয়। আচ্ছা, গ্লাস মানে কি? গ্লাস মানে সরি কি? স্যার, গ্লাস মানে কাঠ। আচ্ছা ঠিক আছে, কাঠ। আচ্ছা তারপরে সেন্টেন্সটা বলো। তারপর সেন্টেন্সটা তুমি স্যার বলবো? দেখতে পাচ্ছ, পড়ো তো একটু। স্যার ডোরের মানে স্যার ডোরের পারপাস হচ্ছে যে আমরা ফ্রিলি মানে স্ট্রাকচার বা বিল্ডিং এর মধ্যে আমরা ফ্রিলি মুভমেন্ট করতে পারি, মানে বাইরে এবং ভিতরে ইন আউট করতে পারি, আমরা ফ্রিলি ঘুরতে পারি ওই ডোরের সাহায্যে স্যার স্ট্রাকচারের মধ্যে মানে বিল্ডিং। আচ্ছা আর নেক্সট সেন্টেন্সটা পড়ো। স্যার কাঠামোর স্যার ডোর আমাদের এর খুব ভালো ভেন্টিলেশন হিসাবে ইউজ হয়। আচ্ছা তারপরে সেন্টেন্সটা পড়ো। স্যার উইন্ডো সাধারণত মানে স্পেশালি উইন্ডো আমাদেরকে প্রোভাইডিং লাইট মানে উইন্ডোর স্ট্রাকচার আমাদেরকে লাইট খুব ভালো প্রোভাইড করে এবং বিল্ডিং এর ভেন্টিলেটর হিসাবে খুব ইউজ হয় উইন্ডো দরজা জানলা স্যার জানলা। ঠিক আছে, যাক, ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম ডোর উইন্ডো কেন দরকার। নেক্সট চলো লিন্টেল। লিন্টেল কি বলছে চলো দেখে নিই। লিন্টেল যেটা বলছে, এ হরাইজন্টাল মেম্বার অফ স্টোন, উড, ব্রিক, steel, reinforced brick, RCC, etc. above the opening to support the masonry or load above it is called lintel. তাহলে এই horizontal member, এটা horizontal, vertical মানে লম্বালম্বি, horizontal মানে কি আড়াআড়, ঠিক আছে। একে কি এই যে তোমার যে লিন্টেল রাখা হয়, লিন্টেলটা লম্বালম্বি রাখানো হয় কি হরাইজন্টাল রাখা হয়, ঠিক আছে। এটা কিসের? উড, স্টোন, উড, ব্রিক, স্টিল, রেনফোর্সড ব্রিক, আরসিসি এক্সেট্রা। এই লিন্টেলটা তোমার কাঠের, পাথরে হতে পারে, কাঠের হতে পারে, ইট, স্টিল, ইটের হতে পারে, ব্রিক মানে ইট, স্টিল মানে স্টিল, রেনফোর্সড ব্রিক, ঠিক আছে, রেনফোর্সড ব্রিকের হতে পারে। তারপর হচ্ছে আরসিসি মানে রেনফোর্স সিমেন্ট কংক্রিট, মানে যেটা ঢালাই, আমরা যেটা সাধারণত দেখে থাকি সেটা হচ্ছে আরসিসি, ঠিক আছে, আরসিসি ঢালাই। এটা থাকে above the opening to the support the machinery, ঠিক আছে। ওপেনিং বলতে কি, এই যে দরজা জানলা উপরটা ওপেন থাকে সেটার উপর কি লিন্টেল, পুরোটাই লিন্টেল কভার করে। আর একটা কি কাজ লিন্টেল, ওই লিন্টেলের উপরে যে স্ট্রাকচারটা হয়, লিন্টেলের উপরে কি থাকে, লিন্টেলের উপরে কিছুটা ওয়াল থাকে, তারপরে কি থাকে, রূপ থাকে। এই রূপ আর ওই ওয়ালের স্ট্রাকচার, পুরো স্ট্রাকচারটা কে নেয়, লিন্টেল নিয়ে থাকে, ঠিক আছে, বোঝা গেল? বল।
আমি কি বললাম একটু আমাকে বলো অচিন্ত সিং। বলছিলেন আমার তো নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছে স্যার, আমি শুনতেই পারলাম না ঠিকভাবে। বিপদ তারণ স্যার হরাইজন্টাল মানে হরাইজন্টাল তুমি ভালো করে টেক্সটটা পড়ো, আমি তো শেয়ার করে আছি স্ক্রিনটা ভালো করে পড়ো তারপর বলো। সময় দাও। মেম্বার অফ তো দেখো যেটা হচ্ছে লিন্টেল নিয়ে আমরা যেটা বললাম হচ্ছে এটা হরাইজন্টাল মেম্বার অফ স্টোন, উড or brick, steel reinforced brick, RCC, etc. above the opening to support the masonry or load above, it is called lintel. ঠিক আছে, তো এটা একটা হরাইজন্টাল মেম্বার। এবার মেম্বারটা পাথরের হতে পারে, কাঠের হতে পারে, ইটের হতে পারে, স্টিলের হতে পারে, অথবা রেনফোর্স ব্রিক অর আরসিসি রেনফোর্স সিমেন্ট কংক্রিটেরও হতে পারে। ঠিক আছে, above the opening to support the masonry or load above। ঠিক আছে, এটা কিসের হতে পারে? এটা তোমার কি করে মেসনারিতে সাপোর্ট করছে, আমার উপরের যে ওয়ালটা হয়, ওয়ালের পরে যে রুফ স্ট্রাকচার, ওর যে লোডটা, ওই লোডটা পুরোটাই আমার লিন্টেল নিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমি এইটুকু বুঝতে পারলাম, আমাকে সুশোভন একটু বল কি বললাম। এটা এটা একটা হরাইজন্টাল মেম্বার, এটা হচ্ছে কাঠ, এটা কাঠ আরসিসি আর এইসব দিয়ে তৈরি হয়। এটা দরজার উপরের যে ওয়াল। সুশোভন বলছি, আমার এখানে লিন্টেলটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ আশা করি, তুমি দেখে দেখেই বলো। ঠিক আছে, দেখে দেখে বলো। ঠিক আছে, কারণ যেহেতু তোমরা ইংরেজিতে উইক, তোমরা দেখে দেখে বলো, পুরো সেন্টেন্স ধরে ধরে দেখো তোমরা ঠিক পারবে। বলো কি বললাম। এ হরাইজন মেম্বার অফ স্টোন, উড, ব্রিক, স্টিল। এটা ব্রিক স্টিল হচ্ছে রেনফোর্স ব্রিক। এটা হচ্ছে এই হরাইজন মেম্বারটা তৈরি হয় পাথর, কাঠ, ব্রিক্স, ইট, স্টিল এবং হচ্ছে রেনফোর্স ব্রিক দিয়ে তৈরি হয়। আরসিসি এবং সিমেন্ট সিমেন্ট রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। রেনফোর্স সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি হয়। এটা ওপেনিং অফ সাপোর্ট মেসোনারি অফ লোড লোড অ্যাবাব লোড অ্যাবাব। আর এটা হচ্ছে লোড অ্যাবাব, এটা দরজার উপরে যে দেওয়াল ও রূপ হয়, তার হচ্ছে সাপোর্টটা বহন করে। দরজার উপরে যে ওপেনিং থাকে, সে ওপেনিং এ থাকে। এছাড়া ওই লিন্টেলের উপরে যে ওয়ালটা থাকে, ওই ঠিকই দরজার উপর বা তার কাঠার উপর করতে গেলে মেনলি আমার কি কি লাগবে? একদম নিচে থেকে প্রথমে শুরু করবো মাটির তলা থেকে, তারপরে শেষ হলো কোথায়? মাটির উপরে গিয়ে পড়ে। তো কি আমার থাকে সেখানে? আমার ফুটিং থাকে, মানে যেটাকে বলে ফাউন্ডেশন। তারপরে যদি কলামের দরকার পড়ে তাহলে সেখানে আমি কলাম দিলাম। তারপরে আমি গ্রাউন্ড ফ্লোরে এলাম। গ্রাউন্ড ফ্লোরে আসার পর এখানে প্লিন্থ থাকবে, প্লিন্থের পরে কি হবে? গ্রাউন্ড ফ্লোর। তারপরে আমার স্ল্যাব থাকবে, যদি তার উপরে তলা তুলি তাহলে সেই স্ল্যাব হওয়ার পর ফার্স্ট ফ্লোর, তারপরে আবার স্ল্যাব হওয়ার পর সেকেন্ড ফ্লোর। এইভাবে আমার বিল্ডিংটা হতে থাকে। তো এখানে যে প্রথম ছবিটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে G+2, মানে গ্রাউন্ড ফ্লোর, তার সঙ্গে আরো উপরে দুটো তলা, G+2 স্ট্রাকচার। তো এইখানে যে ছবিগুলো আছে, সেই ছবিটা সম্বন্ধে আমি আগে বলে দিচ্ছি। প্রথম যখন আমি বিল্ডিং কিছু কনস্ট্রাকশন করতে যাবো, তো প্রথমে কি করে আমি মাটিটা কাটবো না, প্রথমে আগে আমাকে লেআউট করতে হবে, মার্ক করতে হবে। এই মার্কিং গুলো মেনলি কি হয়, প্রথমে তো থ্রেড মানে সুতো তো নয়, প্রথমে তো রোপ দিয়ে পরে আগে মার্কিং করা হয় যে কোনখান থেকে কোন জায়গাটা কতটা, তারপরে সেটাকে আমাকে কোথা দিয়ে আমি কতটা আমি মাটি কাটবো, আর্থ এক্সকাভেশন করবো, সেটাকে আমি চুন দিয়ে পরে মার্কিং করলাম। লেআউটটা মার্কিং করলাম।
এরপরে কি হচ্ছে, এখানে যে মেশিনটা দেওয়া রয়েছে যেটা দেখাচ্ছে ভলভো একটা পে লোডার রয়েছে জেসিবি ট্রাকের মতো। তো সেটাতে কি হচ্ছে, আমার মাটি কাটা শুরু হলো। এরপর মাটিটা কাটা হয়েছে, এতটা আমি মাটিটা কেটেছি, নিয়ে তারপরে কি করতে হয়, চারি সাইড মাটি যখন আমি কাটা শুরু করব তার আগে আমার যে সাইডটা থাকবে সে সাইডটাতে কি করব, চারদিক দিকে ওইটাকে আমি ঘিরে দেবো, যাতে বাইরের কোনো প্রবলেম কোনো অসুবিধার যেন ভেতরে এসে না প্রবেশ না করে। কারণ আমার যখন কনস্ট্রাকশন শুরু হচ্ছে সে সময়তে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো ভেতরের কোনো অসুবিধা সেটা যেন বাইরে না যায়, বাইরের কোনো অসুবিধা যাতে ভেতরে না প্রবেশ করে, সেই জন্য কি করতে হয়, চারি সাইডে আমার সেফলি সিকিউরভাবে ওটাকে গার্ড করে দেওয়া হয়, যাতে কারো যাতে কোনো অসুবিধা কোনো কিছু না হয়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট কিছু না হয়। নিয়ে তারপরে কি করলো, মাটি কাটার পর এরপরে মাটির যে ভিত, সেই ভিত থেকে আমি তৈরি করব। নিচে থেকে ঘরের ভেতরে প্রবেশ করার কোনো চান্স থাকে না। যেরকম ডিপিসি কি জন্য দেওয়া হয়, ডিপিসি দেওয়া হয় যাতে ময়েশ্চার যেটা সেটা যাতে আমাদের ওয়ালে যাতে প্রবেশ না করতে পারে। ঠিক সেরকম মানে ওটা কোথায় দেওয়া হচ্ছে, প্লিন্থ লেভেল, ঠিক সেরকম অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট একটা করা হয়। এরপরে কি হচ্ছে, প্লিন্থে একটা বিম দেওয়া হয় যেটাকে বলা হয় টাই বিম। কারণ কি, প্লিন্থের ওপর থেকে আমার বিল্ডিংটা শুরু হচ্ছে ব্রিক্স দিয়ে পরে, তারপরে লিন্টেলে যখন গিয়ে পৌঁছলাম, যেখান থেকে উইন্ডো ডোরগুলো যেখান থেকে মানে স্টার্টিং হচ্ছে, তার ওপর একটা বিম দেওয়া হচ্ছে। কারণ কি, কারণ ব্রিকের যে লোডটা, এই লোডটা এই বিমগুলোতে সামলে না, এই বিম থ্রু এটা ফাউন্ডেশন থ্রু এটা মাটিতে চলে যায়। তো প্লিন্থে আমি একটা বিম দিলাম পিসিসি, মানে যেটাকে বলে প্লিন্থ বিম। এবার তার জন্য আমাকে শাটারিং করতে হবে, প্লিন্থের বিমটার জন্য শাটারিং করলাম। এরপরে কি হচ্ছে, কলাম যেটা আমি তৈরি করেছি তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, কলামটাকে কিউরিং করতে হবে। কিরকম ভাবে কিউরিং করে কলামটাকে, যেটা হচ্ছে কি, জুট ব্যাগ পাওয়া যায়, যেটা চটের ব্যাগ আমরা বলি, সেই ব্যাগগুলোকে পুরো কলমের চারধারে জড়াতে হবে, জড়ি করে ওটার উপর আমাকে জল স্প্রে করতে হবে। তাতে কি হয়, কারণ আমি যদি জুটের ব্যাগটা না দিই, তারপর আমি যদি শুধু জলটা স্প্রে করি, তাহলে কিন্তু জলটা বেশিক্ষণ স্টে করবে না, কারণ গ্র্যাভিটির কারণে জলটা নিচের দিকে বয়ে চলে যাবে। কিন্তু যদি জুটের ব্যাগ দিই, তাহলে সেক্ষেত্রে ময়েশ্চারটা ধরে রাখবে, আর ময়েশ্চারে যতক্ষণ ধরে রাখবে তত কিন্তু আমার ভালো। কারণ মিনিমাম 14 days কিউরিং করতে হয়, কারণ যত বেশি কিউরিং হবে তত বেশি কিন্তু আমার স্ট্রং হবে। এরপর কি করতে হয়, হ্যাচিং, কলামের গায়ে এইভাবে কাটতে হয়। সেটা দেখবে অনেক ক্ষেত্রে ওয়ালের গায়ে এইভাবে কেটে দেওয়া হয়, রুফের সিলিং এর যে গ্রাউন্ড মানে নিচের দিকটা সেখানে এইভাবে কেটে দেওয়া হয়, কলমের গায়ে কেটে দেওয়া হয়। কারণ এর উপরে যখন আমি প্লাস্টারটা করবো, সেই প্লাস্টারটা যেন ঠিকভাবে যাতে আমার চেপে বসে থাকে, সেই জন্য কি বলে হ্যাকিং ফর কলম। এরপরে ধরে নেয় আমার একতলা হলো, একতলার ওপরে যে এবারে স্ল্যাবের যে ঢালাই হবে, তখন আমাকে স্ল্যাবের কাস্টিং করতে হয়, স্ল্যাব কাস্টিং। এটা হচ্ছে ছাদ যে ঢালাই হয় সেটাকে বলা হয় কি, ওয়ান ওয়ে রুফ স্ল্যাব আর টু ওয়ে রুফ স্ল্যাব, দু রকমের ছাদ। একটা কি হয় যে পুরোপুরি প্রায় স্কোয়ার টাইপ, আর একটা কি হয় যার লেন্থ ব্রেথের থেকে অনেক বেশি থাকে, সেটাকে বলে স্ল্যাব কাস্টিং। এবার এখানে যে জিনিসটা কি, যেটা হচ্ছে পাম্প অ্যান্ড টিল্টিং মেশিন ফর কংক্রিট। যেভাবে কি কংক্রিটটাকে আমাকে পাঠাতে তো হবে, সেই কংক্রিটটাকে পাঠানোর জন্য মেশিনগুলো আমার দরকার পড়ে। তারপরে কি হয়, স্টেজিং, যে স্টেজ বাই স্টেজ করে কাজ করা, যে আমাদের নিচে দিয়ে কংক্রিটটা উপর দিয়ে পাইপ দিয়ে গিয়ে পরে আমার এখানে পাম্পিং হয়ে পরে পড়ছে। এইবারে কি শুরু হচ্ছে, এইখানে যে ছবিটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, যে প্রথমে আমি ফার্স্টে বানালাম স্ট্রাকচারটা। কারণ এখনকার দিনে যেসব বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, ব্রিক ওয়ার্ক তো আমার থাকে, কিন্তু মেইন যে লোডটা আমার ক্যালকুলেশন করতে হয়। যে প্ল্যান ছবি আঁকার পর, প্ল্যান করার পর, সেকশন করার পর, তারপরে আমাকে কি কি মানে কমোডিটিস, কি কি অ্যাক্সেসরিজ আমি বিল্ডিং এর মধ্যে রাখছি, প্লাস আমার ব্রিকের একটা ব্রিকের ওজন করে কতগুলো ব্রিক লাগছে তার ওজন, তারপর আমার সিমেন্টের ওজন, মানে সিমেন্ট যে প্লাস্টারটা পড়েছে তার সঙ্গে যে কংক্রিটটা পড়েছে তার সঙ্গে যে রডগুলো, ও সবকটা ওজনকে নিয়ে পরে টোটাল যে বিল্ডিং এর কতটা আমার লোড হচ্ছে, সেই লোডটাকে ক্যালকুলেশন করে আগে প্রথমে কি বানিয়ে নেওয়া হয়, স্ট্রাকচারটা। সেই স্ট্রাকচারটা বানানো কিভাবে হয়, যে পুরোটা তো দাঁড়িয়ে থাকে হচ্ছে কলামের উপরে, আরসিসির উপরে, তাহলে পুরো বিল্ডিং এর লোডটা পড়ছে স্ট্রাকচারের উপর দিয়ে পড়ছে। তারপরে কি করেছে এখনকার দিনে যে মডার্ন কনস্ট্রাকশন, তারপরে আমার ব্রিক ওয়ার্ক গুলো শুরু করা হচ্ছে। তো আমি ব্রিক ওয়ার্কটা স্টার্ট করলাম। ব্রিক ওয়ার্ক যখন হয়ে গেল, তারপরে স্টেজ কি আছে, ইলেকট্রিক্যাল কন্ডুইট, ইলেকট্রিক্যাল ওয়্যারিং গুলোকে বসানো, দেওয়ালটাকে কেটে পরে ওর ভেতরে আমি পাইপ সিস্টেম করে কন্ডুইট দিয়ে পরে ওর ভেতর দিয়ে আমি তারগুলোকে পাস করাবো। তাহলে এটা হচ্ছে আমার একটা স্টেজ। তারপর হচ্ছে কি, এটাকে বলে মেস ফিক্সিং। পুরো মেস ফিক্সিং জিনিসটা কি, যে ব্রিকগুলোকে বসানোর পরে
তারপর চারদিকটাকে ভালো করে তোর সিমেন্ট প্লাস্টার দিয়ে পরে ফিক্সিং করে দেবো। এরপরে হচ্ছে কি প্লাস্টারিং। এবারে কিছু কিছু জায়গা থাকে যেগুলোকে তো আলাদা করে আবার প্লাস্টারিং করতে, যেখান থেকে তোর পাইপ গুলোতে বেরিয়ে থাকে তো সেখানে তো বুল মার্ক করা হয় ওই জায়গাটা প্লাস্টারিং করবার জন্য। তাহলে ভেতরটা যখন পুরোপুরি প্লাস্টারিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কি করতে হবে, আমাকে বাইরের দিকটা প্লাস্টারিং করতে হবে, যেটাকে বলে কি আমার এক্সটার্নাল প্লাস্টারিং। এইবারে তার পরের বারে কি আছে, উইন্ডো ফিক্সিং করতে হয়। উইন্ডো যখন ফিক্সিং করতে হবে, উইন্ডো ফিক্সিং হয়ে যাবার পরে তারপর আবার কিন্তু ওই জায়গাটা প্লাস্টারিং করতে হয়। সেই জন্য দেখবি প্লাস্টার যখন করা হয় তখন যেখানে উইন্ডো আর ডোর বসে সেই যে সারফেসটা জায়গাটা থাকে যেখানে আমার হিঞ্জগুলো আমার ঢুকবে, হর্ন যেখানে আমার ঢুকবে সেই জায়গাটা ছেড়ে দেওয়া হয়। কারণ জানে কি, কারণ ওইখানে প্লাস্টারিং করা মানে কি আমার ডবল খরচ, কারণ ওইটুকু পোর্শন ছেড়ে দেয়। কারণ ওইখানে আবার আমাকে মানে তোর হ্যামার দিয়ে পরে, ঠিক আছে, আমাকে ওটাকে নেল দিয়ে পরে ড্রাইভ করে ওটাকে ঘা মেরে ওখান থেকে আমাকে মানে ব্রিক্সটাকে বার করে যে টুকরোটা বার করে ওখানে আবার আমাকে ঢোকাতে হবে, তাহলে ওই জায়গাটা ছেড়ে দেবে। কারণ এখানে উইন্ডো ফিক্সিং করতে হবে, উইন্ডো ডোর। এইসব হয়ে যাওয়ার পর তারপরে কি হবে, তোর মার্বেল ফ্লোরিং, মানে এবার আমি ফ্লোরিং করবো, তো ফ্লোরটা আমি তৈরি করবো, কারণ আমার সব কাজই হয়ে গেছে। ফ্লোর আমি এবার যেমন খুশি করতে পারি, আমি মার্বেলসে বসাতে পারি, আমি টাইলসে বসাতে পারি, আমি নর্মাল সিমেন্ট কংক্রিট দিয়ে আমি করতে পারি, ওপরে আমি সিমেন্টের খোলা দিয়ে পরে যেটাকে নিট সিমেন্ট পানিং বলে সেটাকে দিয়ে আমি পালিশও করতে পারি। তো সেটা হচ্ছে খরচা সাপেক্ষ, আমি যেভাবে যেটা করতে পারি। এটা যখন হলো তারপর তো কি আসছে স্টেপ, টয়লেট আর কিচেনে আমার পাইপগুলোকে ঠিক করে বসানো। এবারে অনেক ক্ষেত্রে কি হয় যে বাইরে থেকে যদি বাইরে থেকে বসানো হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আর ওয়াল কাটার কোনো প্রয়োজন পড়ে না। যদি আমাকে ভেতর থেকে করতে হবে, যদি ভাবি যে না আমার পাইপ যেগুলো আসবে সেগুলো আমার ওয়ালের ভেতর দিয়ে আসবে, তাহলে ওগুলো প্লাস্টারিং করবার আগে ওগুলো করে নিতে হয়। করলে সুবিধা কি, তাহলে আমার ডবল খরচাটা হয় না, কস্টিং আমার ডবল পড়বে। কারণ আমি একবার প্লাস্টার করব, তারপর আবার আমি ওয়ালটাকে কাটবো, ওখানে আমি আবার কিচেন টয়লেটের জন্য আমি পাইপ দেবো, ইলেকট্রিক্যালের জন্য আমি আবার কন্ডুইট মানে পাইপগুলোকে বসাবো, তারপর যদি আবার প্লাস্টারিং করতে তাহলে ডবল খরচা পড়বে। সেগুলো আগে ভাগে করে নেওয়া হয়। তারপর আমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি ওয়ালে টাইলস বসালাম, সেটা ব্যয়বহুল, যে যেরকম খরচা করতে পারো সেরকম। তারপরে ফ্লোরে বসালাম ফ্লোর টাইল, তারপরে স্ক্রিডিং করলাম, মানে ঠিকভাবে ওইটাকে সমান করে বসিয়ে দিলাম ওইটাকে আমি। এরপর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি ফল সিলিং দিলাম। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, নর্মালি 12 ফিট তোর গ্রাউন্ড ফ্লোর থেকে, গ্রাউন্ড মানে নিচে থেকে, মানে যখন আমার ফ্লোরিং যখন হচ্ছে না, মানে প্লিন্থের উপরে তো ফ্লোরিংটা হয়, তো ওই যে ফ্লোরিংটা হওয়ার আগে থেকে যে পোর্শন থেকে আপনি সিলিং একটা হাইট তো ধরার কথা 12 ফিটের মতো স্ট্যান্ডার্ড। আর অন্যান্য ঘরের ক্ষেত্রে কি হয়, তো 10 ফিট মধ্যে ওটা শেষ করে দেওয়া হয়। তো যদি ওটা আমি 12 ফিটের করছি তাহলে আমার যে পোর্শনটা বাকি থাকছে বাদ বাকিটা, সেই জায়গাটাতে আমি ফল সিলিং করতে পারি। সেক্ষেত্রে মানে ছাদের হাইটটাকে বাড়ানোর জন্য সুবিধা কি হয়, যে হিট যেটা ছাদ যেটা যদি আমার একতলা বিল্ডিং হয় তো ছাদের যে হিটটা থাকে সেই হিটটা আমার অতটা এসে নিচে অব্দি পৌঁছাবে না, কারণ আমার মানে বিল্ডিং এর রুমের হাইটটা আমার বাড়ানো থাকে। আর একটা সুবিধা কি, যে ওখানে আমি একটা আলাদা করে ভেন্ট সিস্টেম করতে পারি, কিংবা আমি ওখানে ফল সিলিং করতে পারি। নর্মালি এই হাইট গুলো কোথায় বানানো থাকে দেখবি, কোনো হসপিটাল কিংবা কোনো পাবলিক বিল্ডিং এ দেখবি এরকম এত হাইটের রুম গুলো তো থাকে, নিয়ার আবার 12 ফিটের মতন। কিন্তু ডোমেস্টিকের ক্ষেত্রে সেটা কোথাতে শেষ হয়ে যায়, 10 ফিট মধ্যে দেখবি ওটা শেষ হয়ে যায়, 10 কিংবা 10.5 ফিটের মধ্যে তো শেষ হয়। এরপর তোর আমি কি করতে পারি, তোর এবারে তো প্লাম্বিং এর জন্য কিচেনে আমি তো সিঙ্ক বসালাম, তো বেসিনে বসালাম, বাথরুমে তোর বেসিন যা যা লাগবে সেগুলো আমি সব কিছু ফিক্সিং করা হলো। এরপরে তোর কি আসছে, আমার রং করা। তো রং করার জন্য কি, আমি প্লাস্টার প্যারিস দিয়ে করে করতে পারি, কিংবা ওয়াল পুট্টি দিয়েও করতে পারি। তো এইখানে কি লেখা আছে, 2 কোট পুট্টি দেবো। এবারে ওয়াল পুট্টি দেওয়ার একটা নিয়ম থাকে, দুটো ভাবে করা হয়। একটা হয় কি পুট্টির ঘোলা দেওয়া, মানে ওয়াল পুট্টি কি হবে, যেটা ব্যাগ পাওয়া যায় 25 কিলো কি 50 কিলো ব্যাগ, ওয়াল পুট্টিটাকে বার করলাম, যে পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটার সেই দিয়ে তো কাজ হয়, কারণ নোনা জল দিয়ে কাজ হবে না, কিংবা ডার্টি ওয়াটার দিয়েও কাজ হবে না। তাহলে ওই জলে আমি পুট্টিটাকে মিশালাম, একটা মোটা একটা পেস্ট বানালাম, যেরকম লাগবে সেই পেস্টটাকে আমি প্রথমে ওয়ালে দিলাম। ওয়ালে দেওয়ার পর সেকেন্ড কোটটাকে দেওয়ার আগে ওটাকে ঘষতে হয়, কারণ যেসব মেশিনারি প্লাস্টারিং করার পর যেসব ডিফেক্টগুলো থাকে সেই ওগুলোকে বার করতে হবে, মানে বার করতে মানে কি, ওগুলোকে নির্মূল করতে হবে। নির্মূল করার জন্য কি করতে, ওটা ঘষে সিরিজ পেপার পাওয়া যায় নাম্বারিং করা, সেই পেপার দিয়ে পরে ঘষতে হয়। ঘষে পরে পুরো সারফেসটাকে পুরো প্লেন করতে হয়, তারপরে সেকেন্ড কোটটা পড়ে।
এটা হচ্ছে একটা কি যে পুট্টির মানে স্লারি ঘোলা দেওয়া। আরেকটা কি হয় যেটাকে বলা হচ্ছে পুট্টি কাটিং, ওয়াল পুট্টি কাটিং। ওটাতে কি হয়, ওই প্লাস্টারের প্যারিস যেরকম থাকে সেরকম ভাবে একটা মোটা পেস্ট বানানো হয়, সেইটাকে তোর ওর ওয়ালের উপরে দেওয়া হয়। সেটাকে তোর দুবার করতে হবে। তারপরে তোর 1 কোট কি 2 কোট প্রাইমার, তারপরে 2 কোট পেইন্ট। এটা তোর ভেতরে এবার চলে আসছি ছাদে। ছাদে আমি কি করতে পারি, ওয়াটারপ্রুফিং করতে হবে। তো সেক্ষেত্রে ওয়াটারপ্রুফিং করার জন্য স্ল্যাবটাকে ঢালাই করার পর তার উপর কি করে, অনেকে তোর জল ছাদ করে ওপরটাকে, যেটাকে কি হয় ওই কংক্রিট দেওয়ার পর মানে নর্মালি পিসি দেওয়ার পর তার উপরে তো সিমেন্টের যে স্লারি, যেটা সিমেন্টের পেস্ট নিট সিমেন্টটা, সেটাকে দেওয়ার পর কি করতে হয়, ওটাকে 2-3 বার স্কার্টিং করে, মানে ওটাকে পলিশ করে। আর আদারওয়াইজ কি করতে হয়, ওইটা করার পরও আমি তো ছাদের উপরে আমি টাইলসও বসাতে পারি, তাহলে আমাকে ওইটা করতে হবে না। আদারওয়াইজ ওয়াটারপ্রুফিং করার জন্য কি করতে হবে, বিটুমিন যেটা যে সিটগুলো পাওয়া যায়, যে অ্যাসফাল্টের যে সিটগুলো, সেই সিটগুলোকে আমি উপরে বসাতে পারি। তাহলে কি হবে, জল আমার শোক করবে না। তারপর কি করতে হবে, তারপর তো ডোর ফিক্সিং করলাম, হ্যান্ডেলগুলো বসালাম যেখানে যেখানে দরকার। তারপরে তারগুলোকে দিয়ে পরে আমি এবার ওয়ারিং, তো তার তো আমার থাকবেই, কারণ আমি আগে থেকে পাইপটা বসিয়ে দিয়েছি। তাহলে ভেতর দিয়ে তার দিয়ে পরে তারপরে এবার আমি বোর্ড লাগালাম, যেটা দরকার আমার, সুইচ করা, ওয়ারিং করা। সব শেষে কি হয়, বাইরের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য গার্ডেন ওয়ার্ক করা, যে বাগান তৈরি করলাম। তো এটা হচ্ছে কি একটা বিল্ডিং কনস্ট্রাকশনের একটা সিকোয়েন্স টোটাল। এটা একটা ছবির মাধ্যমে জিনিসটা এখানে বোঝানো আছে, যেটা স্যার তোদেরকে এতক্ষণ পড়াছিলেন অ্যাজ পার থিওরি। হলো? আচ্ছা, এইবার আমাকে এটা বল যে এটা তোরা বুঝতে পারলি কি পারলি না? পারলাম স্যার। কোনো কিছু অসুবিধা হলো? আমি জাস্ট পিকচারের মাধ্যমে জিনিসটাকে বোঝালাম, যেটা আমি তোদেরকে দিয়ে রেখেছি। এনি প্রবলেম? না স্যার। বাদ বাকি? না স্যার। আচ্ছা, এইবার দাঁড়া, আরেকটা জিনিস আমি তোদেরকে আমি দেখাচ্ছি, সেটা আমি আজকে আর পড়াবো না, কারণ এটা এই চ্যাপ্টারটা তো আগামীকালও তো এটা চলবে। তো এটার আমি বিষয়ে আমি যেটা নোটসটা দিয়েছি তার একটা হিন্টস আমি তোদেরকে দিয়েছি, যাতে তোদের বুঝতে কোনো অসুবিধা কিছু না হয়। সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটার বিষয়ে দেখ, আমি প্রথমে আগে ফার্স্ট যে পেজটা আছে, টোটাল 56খানা পেজ আছে। তো নাম্বার 1 যে পেজটা আমি বলে দিচ্ছি জিনিসটা কি লেখা আছে, এক্সপিরিয়েন্সিং কনস্ট্রাকশন, এক্সপিরিয়েন্সিং ডকুমেন্টিং অ্যান্ড অ্যানালাইজিং দ্য কনস্ট্রাকশন প্রসেস। তো এইটা কারা বানিয়েছে, এইটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। কোন ক্ষেত্রে একটা অ্যাসাইনমেন্ট, যে যারা ব্যাচেলার অফ সায়েন্স অনার্স, যারা আর্কিটেকচার আর মডার্ন আর্কিটেকচার নিয়ে যারা পড়ছে সাউথ ইস্ট এশিয়া মাসা রিসার্চ ইউনিটে, স্কুল অফ আর্কিটেকচার বিল্ডিং এন্ড ডিজাইন, তারা ওইখানে যা মেম্বারগুলো তারা এটাকে বানিয়েছে। তাদের দেখ ওখানে নিচে নামও দেওয়া আছে, ফুজি সান, হুজিয়ান, লিজাং, লিয়ং দ্যারেং, লোউইং চাং, ঠিক আছে। তো এনারা বানিয়েছে। তো এখানে কি আছে, একই রকম ভাবে বিল্ডিং যে কনস্ট্রাকশন হচ্ছে, তো তার দেখ এখানে একটা স্টেপ ওয়াইজ সব দেওয়া আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8। এইটা হচ্ছে সামারি। তো এই জিনিসটা খুবই ইজি। কি যে প্রথম যেটা বলছে কি যে আমি যে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করবো, তো তার আগে কি করতে হবে, আমাকে একদম প্রথমে আমাকে একটা টিম তৈরি করতে হবে, যে টিমটাই দায়িত্বে থাকে। যেরকম আমি যদি কোনো ঘর বানাই কিংবা আমি যদি কোনো বিল্ডিং বানাই, তাহলে আমাকে দায়িত্ব নিতে হবে, কিংবা আমার সঙ্গে আরো যারা যারা আমাকে হেল্প করবে, ধরুন আমার বন্ধুরা কিংবা আমার আত্মীয়রা কিংবা আমার ঘরের লোক, তো আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করবো। কারণ আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে যদি কাজ না করি, তাহলে কিন্তু কাজটাকে আমরা কোনোভাবে ঠিক করতে পারবো না। কারণ কেউ হয়তো সিমেন্টের দায়িত্ব নেই, কেউ হয়তো স্যান্ডের দায়িত্ব নেই, কেউ হয়তো তোর পাথর যে স্টোন চিপ তার দায়িত্ব নেই, কেউ হয়তো আরসিসি রড কতগুলি লাগবে সেটার দায়িত্ব নিল, সেগুলো আনা, কেউ হয়তো দায়িত্ব নিল ওয়াটারের, ঠিক আছে, কেউ হয়তো দায়িত্ব নিল ডিজাইনিং, কেউ হয়তো দায়িত্ব নিল তোর প্ল্যানিং এ। তো এইভাবে করে কি একটা টিম তৈরি হলো। এইবারে টিমটা তৈরি হলো, তার সঙ্গে কি হয়, আর একটা জিনিস কি হয়, যে সাইটটাকে দেখায়, যে কোন সাইটে কতটা কাজ হয়েছে,
কিংবা সাইটে যদি নতুন কাজটা শুরু করছে, তো সাইটটাকে দেখা, সাইটটাকে পর্যবেক্ষণ করা, সাইটটা সম্বন্ধে বোঝা যে সাইটের মাটিটা কীরকম, যে সাইটে আমার তৈরি হবে কনস্ট্রাকশন তার আশেপাশে কোনো ওয়াটার বডি কি রয়েছে, কোনো স্ট্রিম বয়ে যাচ্ছে নাকি কোনো রিভার বয়ে যাচ্ছে নাকি কোনো ঝর্ণা আছে নাকি পাহাড়ি এলাকা নাকি কোনো বনাঞ্চল এলাকা নাকি কোনো কাল্টিভেশন ল্যান্ডের ওপরে এটা হচ্ছে নাকি কোনো রকি এরিয়ার উপরে হচ্ছে, ওখানকার ক্লাইমেটটা কীরকম, তো এগুলো সব কিছু দেখা হয়। তো এইখানে এইটা যারা বানিয়েছে, যারা এই দায়িত্বে ছিলেন, সেটা হচ্ছে একটা সাইড ছিল বাঙ্গিতে আর একটা সাইড ছিল সেপাং। এরপরে কি লক্ষ্য করা, যে সাইটে আমার কাজটা হবে সে সাইটটা আর সে সাইটের সেফটিটাকে আগে দেখা। এবারে সেফটি বলতে তোরা সবাই জানি সেফটি প্রথম দিকে অনেকবার হয়েছে, ঠিক আছে, পিপি যেটাকে বলা হয় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, কারণ ওগুলো ছাড়া কেউ তো কাজ করতে নামতে পারবে না। কারণ যে ওয়ার্কার, যে এমপ্লয়িরা যারা কাজ করবে, যে ম্যাসনারি কাজ করবে, তাদেরকে সেফটি তো আগে দরকার। তো উইদাউট সেফটি কি করে কাজ হয়? প্লাস সাইটটাকে সেফ করা পাবলিক ক্রাউড থেকে, সেফটি অবজারভেশনগুলো করা, যে আমি যে মানে গিয়ে পরে দেখা যে সেফটির দায়িত্বে যে থাকবে যে ওইখানে সেফটি ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে তারপরে তোর কাজগুলো শুরু হচ্ছে। এই যে প্রিলিমিনারি ওয়ার্ক প্রথম থেকে কি আছে তোর, মানে সাইটটাকে কোড়া, সাইটের এক্সাভেশন করা, তার মাটিটা চেক করা, তারপরে আর্থ ওয়ার্ক করা, ঠিক আছে, সেখানে ফাউন্ডেশন বানালো। এরপরে স্টেজগুলো হচ্ছে কি, যে স্যার যেগুলো পড়াচ্ছিলেন সেইগুলো। তার সঙ্গে কি আরো কয়েকটা জিনিস আমি তোদেরকে বলে রাখছি, যেটা হচ্ছে কি কনস্ট্রাকশনের হোর্ডিং দেওয়া। এই হোর্ডিংটা খুব মেন জিনিস। আমি একটা কোনো জায়গাকে ঘিরে দিলাম, তো ঘিরে দিয়ে পরে আমি ওখানে কোনো উপর মতো করতে পারি, তো সেখানকার যে পাবলিক যারা থাকবে, লোকাল বডি, যে গভর্নমেন্ট বডি থাকবে, তারা এসে পরে ওখানে ঝামেলা করতেই পারে যে জায়গাটা কি হয়েছে, আপনারা কি করছেন, জায়গাটা ঘিরেছেন কেউ, তারা মানে একটা উত্তর দিন, তার একটা অ্যান্সার দিন। তো সেই সাইটের সংক্রান্ত কি, যখন কিসের কনস্ট্রাকশন চলছে, তার একটা হোর্ডিং দেবো, ঠিক আছে। সেইটা মাধ্যমে কি বুঝতে পারবে যে এই সাইটে আমার এই কাজটা চলছে। তার সঙ্গে কি, যে আমার কোন দিক দিয়ে গাড়ি ঢুকবে, কোন দিক দিয়ে মানুষ ঢুকবে, কোন দিক দিয়ে আমার হেভি ভেহিকলসগুলো ঢুকবে, সেগুলোকে ঠিক করো, কোন দিক দিয়ে আমার ওয়ার্কাররা যাওয়া আসা করবে সেই জায়গাগুলোকে দেখা, এগুলো হচ্ছে কি সব ঠিক করতে হবে। তারপরে কি করতে হয়, যেখানে আমার সাইটে যেরকম একটা সাইটের অফিস বানানো, এই জিনিসটা বলে যে সাইট অফিসটা কিরকম হয়, এটা হয় একটা টেম্পোরারি একটা হয়। এখানে কি হয়, একটা সাইটের অফিসও থাকে, তার সঙ্গে লেবার ওয়ার্কার যারা কাজ করে তাদেরকে থাকার জন্য কি করা হয়, ওইখানে তোর মানে বসবাস করার মতন তোর কন্টেনার দেওয়া হয়। যেরকম দেখ নিচে কি দেওয়া আছে যে স্টোরেজ কন্টেনার ফর বেটার সিকিউরিটি, ঠিক আছে, কিংবা তোর আলাদা করে এরকম সাইট অফিস যেরকম থাকে, তো দূরে দূরে কি হয় ওয়ার্কারদের থাকার জন্য এরকম বন্দোবস্ত করা হয়। শুধু এইটাই নয়, তার সঙ্গে কি আমার যে র মেটেরিয়ালসগুলো থাকবে, যেগুলো আমার আসবে, সেগুলো যাতে আমার মানে বৃষ্টিপাত থেকে যাতে ওগুলোকে রক্ষা করা যায়, কিংবা আদার্স ওয়েদারিং কোনো প্রবলেম থেকে যাতে রক্ষা করা যায়, সেইভাবেও সেগুলোকে আমার কাছে জোগাড় জানতে হবে। তারপরে কি করে আমার নামা হয় কিসে, কনস্ট্রাকশন। তো এই জিনিসটা তো এইটা নিয়ে আজকে আমি আর বেশি কিছু বলবো না, এটা নিয়ে আবার আগামীকাল বলবো।